মাত্র 5 মিনিট সময়ের মধ্যেই যে একসাথে 100টা পাঁপড় বানিয়ে নেওয়া যায় দেখলে আপনিও অবাক হবেন। না আলু সেদ্ধর ঝামেলা, না সাবু ভেজানোর ঝামেলা, একসাথে অনেকগুলো পাঁপড় বানিয়ে আপনারা বছরভর সংরক্ষণ করুন। যেমন কাচের মতো স্বচ্ছ হবে তেমনই কিন্তু সাদা ধবধবে এবং মুচমুচে হয়। চাইলে এই পদ্ধতিতে এই পাঁপড়ের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। পাঁপড়ের এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সাবুদানা। এখানে এই পাঁপড়টা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ছোটো দানার সাবুদানা নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বড় দানার সাবুদানা থাকে তা দিয়েও কিন্তু এই পাঁপড়গুলো বানিয়ে দিতে পারেন। এবারে সাবুদানার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর 2-3 বার মতো জল পাল্টে পাল্টে সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সাবুদানা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে সাবুদানা পাত্রটা এক সাইডে রেখে দিয়ে এখানে দেখুন একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে এই ধরনের একটা ছোট গেটার নিয়ে নিয়েছি। এই গেটারটা দিয়ে এবারে কাঁচা আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। ছোট গেটারে এভাবে করে কাঁচা আলু গ্রেট করে নিয়েছি আর গেটারে কাটার কারণে দেখুন এটা কিন্তু একদম সরু সরু করে কাটা হয়ে গেছে। এবার বেশ কিছুটা পরিমাণে জলের মধ্যে গ্রেট করে কেটে নেওয়া এই কাঁচা আলুটা নিয়ে নিচ্ছি আর বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে কেটে নেওয়া এই গ্রেট করা আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার জল পাল্টে নিয়ে গ্রেট করে কেটে নেওয়া কাঁচা আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া সাবুদানাটা নিয়ে নিচ্ছি। তো এখানে প্রেসার কুকারের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। এবার ওই কাপের মাপ করে 3 কাপ মতো জল প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু এখানে একদম পারফেক্টভাবে নিতে হবে। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু এখানে আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। খুব বেশি লবণ এখানে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে পাঁপড়গুলো তৈরি হয়ে যাওয়ার পর যখন শুকনো হয়ে যাবে অনেক সময় নোনতা ভাব লাগতে পারে। তার জন্য লবণের পরিমাণটা এখানে আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়ার পর একটা চামচ দিয়ে অল্প একটু এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে লাগিয়ে নিলাম। এবার গ্যাস ওভেন অন করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে বেশ কিছুটা সময় এভাবেই রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে মোটামুটি 4 মিনিট মতো সময় এভাবে রাখার পর যখন দেখবেন সিটিটা উঠতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর ভেতর থাকা যে বাষ্পটা আছে সেটা এভাবে করে চামচের সিটিটা তুলে দিচ্ছি যাতে করে বাষ্পটা বের হয়ে যায়। তো এভাবে করে সিটিটা তুলে দেওয়ার পর এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সাবুদানাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে, তবে প্রেসার কুকারের নিচে কিন্তু হালকা করে লেগে যেতে শুরু করছিল। তার জন্য চামচ দিয়ে অল্প কিছুটা সময় এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে প্রেসার কুকারের নিচে কোনো রকমভাবে সাবুদানা লেগে না থাকে। চামচ দিয়ে অল্প কিছুটা সময় এভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে কাপের মাপ করে সাবুদানা নিয়েছিলাম ওই কাপের মাপ করে 2 কাপ মতো জল এই সেদ্ধ করা সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি আর একসাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। 2 কাপ জল সাবুদানার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার যে কাঁচা আলুটা আগে থেকে গ্রেট করে রাখছিলাম এই কাঁচা আলুটা হালকা করে এভাবে করে চেপে নিচ্ছি, তারপর এই সাবুদানার মধ্যে নিয়ে নিচ্ছি। সব গ্রেট করা কাঁচা আলু অল্প অল্প করে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ মতো পাঁপড় খার, যাতে করে এই পাঁপড়গুলো অনেকটাই ফোলা ফোলা এবং মচমচে হয়। তো আপনাদের হাতের কাছে যদি পাঁপড় খার না থাকে সেক্ষেত্রে এখানে অল্প পরিমাণে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার এই পাঁপড় খার এবং গ্রেট করা কাঁচা আলু খুব ভালোভাবে একসাথে এই সাবুদানার মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি। গ্রেট করা কাঁচা আলু আর পাঁপড় খাদ্যে মিশিয়ে নেওয়ার পর এবার এটা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুটা সময় এটা নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু সবসময় অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে প্রেসার কুকারের নিচে লেগে যেতে পারে। তো মোটামুটি 2 মিনিটের একটু বেশি সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে, অল্প একটু ঘন হতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আরও 1 মিনিট মতো সময় এটা নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে অল্প কিছুটা সময় চামচ দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এটা তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে আর অল্প একটু ঘন হয়ে গেছে, তবে খুব বেশি ঘন করা যাবে না। এই মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে গেলে সেক্ষেত্রে এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে আর পাঁপড়গুলো মিলিয়ে নিতে অসুবিধা হবে। তার জন্য মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এমন অবস্থায় প্রেসার কুকার থেকে অন্য একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি।
প্রেসার কুকার থেকে মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এই মিশ্রণটা আরও একবার তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মিশ্রণের ঘনত্বটা কিন্তু খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, মিডিয়াম ঘনত্বের এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার এই মিশ্রণটা গরম থাকতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। এতে করেই পাঁপড়গুলো খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। এবারে দুটো উপকরণ এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। গোটা জিরে চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নিয়ে অল্প কিছুটা সময় এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, হালকা গরম থাকতেই কিন্তু এটা মেলে নিতে হবে। মিশ্রণটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে অনেকটা জমাট বেঁধে যেতে পারে এবং অনেকটা কিন্তু ঘন হয়ে যেতে পারে। তার জন্য অল্প একটু গরম থাকতেই এই মিশ্রণটা থেকে মেলে নিচ্ছি। তো এই মিশ্রণটা মেলে নেওয়ার জন্য এখান থেকে বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, যাতে করে মিশ্রণটা যতক্ষণে মেলা হবে সেই সময় যাতে এটা ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই জমাট বেঁধে যাবে এবং ঘন হয়ে যাবে। সেই কারণে এভাবে করে ঢেকে রাখার পর এবার পলি পেপারের মধ্যে 1 চামচ করে দিয়ে এভাবে করে মেলে নিচ্ছি। সব মিশ্রণটা এভাবেই ছোট চামচ দিয়ে মেলে নিয়েছি। এবার রৌদ্রে 2 দিন মতো সময়ের জন্য শুকনো করে নেব। আর এগুলো মেলে নেওয়ার জন্য কোনো রকম কিন্তু এই পলি পেপারের মধ্যে তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই কিন্তু এগুলো খুব ভালোভাবে উঠে যাবে। তো দেখুন এগুলো শুকনো করে নিয়েছি আর এগুলো কত সহজে উঠে যাচ্ছে আর দেখতে কতটা স্বচ্ছ হয়েছে দেখেই বুঝতে পারছেন, দেখতে কতটা ভালো লাগছে। একইভাবে পলি পেপারের মধ্যে যেগুলো আমি মেলে নিয়েছিলাম সেগুলো দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। পলি পেপারটা হালকা করে নিচে এভাবে করে টেনে তুলে দেখবেন খুব সহজে এগুলো উঠে আসবে। আর এগুলো দেখুন কতটা স্বচ্ছ হয়েছে। সবগুলো 2 দিন মতো সময় রোদ্রে শুকনো করে নিয়ে এগুলো পলি পেপার থেকে এভাবে করে তুলে নিচ্ছি। আর এগুলো খুব সহজে যেমন উঠে যাচ্ছে তেমনই কিন্তু একসাথে দেখুন বন্ধুরা কতগুলো পাঁপড় তৈরি হয়েছে। 2টো থালা ভর্তি করে কিন্তু পাঁপড়গুলো হয়েছে, তেমনই কিন্তু স্বচ্ছ আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এখান থেকে কয়েকটা পাঁপড় ভেজে দেখাচ্ছি পাঁপড়গুলো কতটা সুন্দরভাবে ফুলছে। দেখুন বন্ধুরা, তেলে দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো ফুলে যাচ্ছে আর এগুলো দেখুন কতটা সাদা ধবধবে হচ্ছে। কিছু পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড়গুলো যেমন হালকা ফুলকা হয় তেমনই কিন্তু খুবই মুচমুচে। এগুলো আপনারা একবার বানিয়ে বছর পর সংরক্ষণ করতে পারেন আর চায়ের আড্ডায় কিংবা সন্ধ্যাবেলা ইচ্ছা হলে ভেজে খেতে পারেন। তো এই পাঁপড়গুলো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, ততটাই কিন্তু খুবই লোভনীয়। চাইলে এই পদ্ধতিতে পাঁপড় রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।